হ্যালো ক্লাসেস, ওয়েলকাম টু এমসিএসএ। আজকে আমরা ভারতের ভূগোলের ক্লাস করব। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছি এবং প্রতিটা বিষয়ের ক্লাস আমরা তৈরি করছি। তো যাই হোক, আজকে আমরা ভারতের ভূগোলের প্রথম চ্যাপ্টারের একদম প্রথম কন্টেন্টের উপরে আমরা ক্লাস করব। আমাদের চেষ্টা থাকবে এই ভারতের ভূগোলের উপরে ছোট ছোট ভিডিও করে সেই কন্টেন্টগুলোকে ক্লিয়ার করা। যাই হোক, আজকের টপিক হচ্ছে ভারতের অবস্থান, পজিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের কোথায় কি আছে না আছে সেই বিষয় সম্বন্ধে আমরা এখানে ধারণা রাখব। ভারতের অবস্থান, ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি তোমাদের। তো এই প্রসঙ্গে আমাদের প্রথম কিছু ভারত সম্বন্ধে বলে দিই। ভারত আমরা সবাই জানি বিশ্বের মধ্যে আজকের দিনে সবথেকে বেশি জনবহুল দেশ। 140 কোটি প্রায় জনসংখ্যা রয়েছে। তার সাথে সাথে কিছু অবস্থানগত বিষয় রয়েছে, যেমন ধরো বিশ্বের মধ্যে ভারত আয়তনে হচ্ছে 7ম দেশ। দেখো এখানে আমাদের হয়তো কিছু কিছু কথা লেখাও থাকবে বিশ্বের মধ্যে। তো বিশ্বের 7ম বৃহত্তম দেশ। আর আমরা যদি এশিয়ার মধ্যে দেখি, দক্ষিণ এশিয়ার মধ্যে, তো দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম। অনেকে মাথায় আসতে পারে স্যার এশিয়া মানে তো চীন সবথেকে বৃহত্তম হবে, কিন্তু একটু মাথায় রাখবে এশিয়ার মধ্যে থেকে আবার অনেকগুলো ভাগ রয়েছে অবস্থান অনুযায়ী। তো দক্ষিণ পূর্ব যদি আমরা এশিয়া দেখি, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশের নাম হচ্ছে ভারত। আর একটা জিনিস মাথায় রাখবে, জনসংখ্যার বিচার আমি কিছুক্ষণ আগেই বললাম যে কি সবথেকে কি বৃহত্তম। আমি কিছুক্ষণ আগে এটাও বলেছি যে প্রায় 140 কোটি জনসংখ্যা রয়েছে। তো 140 কোটি মানে বুঝতেই পারছো জনসংখ্যাটা অনেক। বিশ্বের আগে চীন প্রথম ছিল, এখন চীন পার হয়ে গেছে। এখন চীনকে পার করে ভারত বিশ্বের মধ্যে জনবহুল দেশ হয়ে গেছে। আর একটা বৈশিষ্ট্য আমাদের ভারত সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে কি বিশ্বের মধ্যে সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ আমেরিকাও রয়েছে। আমেরিকার গণতন্ত্র অনেক বেশি সুস্পষ্ট আমরা জানি। তবে মাথায় রাখবে, যদি বৃহত্তম গণতান্ত্রিক দেশ দেখো, যতগুলো বড় দেশ রয়েছে মানে 1 থেকে 7-এর মধ্যে, তো সবথেকে বেশি জনবহুল দেশের নাম হচ্ছে এই বড় গণতান্ত্রিক দেশের নাম হলো ভারতবর্ষ। আশা করি আমি তোমাদেরকে প্রথম ভারতের যে ইনস্ট্রাকশন রয়েছে সেই জিনিসটা সম্বন্ধে বুঝাতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি যে তোমার লক্ষ্য করো, এখানে আমাদের বেশ কিছু তথ্য রয়েছে ভারত সম্বন্ধে। এই তথ্যগুলো সম্বন্ধে জানতে হবে। তো চলো এই তথ্যগুলো সম্বন্ধে মোটামুটি আমরা একটু ক্লিয়ারিটি নিয়ে আসি। যেমন কি বলছে যে দেশের অবস্থান কত, 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে শুরু করে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর হচ্ছে অক্ষাংশগত অবস্থান। অর্থাৎ এই কথাটার মানে হলো, আমরা যদি মানে গোটা বিশ্বটাকে যদি আমরা দেখি, ঠিক আছে, তো এটা নিরক্ষরেখার এই জায়গাটাতে ভারতের অবস্থান। তো স্বাভাবিক, নিরক্ষরেখা থেকে উপর দিকটা হচ্ছে উত্তর, নিরক্ষরেখা থেকে নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। আর আমরা যদি এখান থেকে মূল মধ্যরেখা হয় তাহলে এদিকটা হয়ে গেল কি পূর্ব, তো এদিকটা হয়ে গেল কি পশ্চিম। তো ভারত যদি এখানে অবস্থান করে তার মানে হচ্ছে কি উত্তর পূর্ব, ঠিক না? তো এই উত্তর পূর্ব হওয়ার কারণে অক্ষাংশগত দিক থেকে দেখো কি উত্তর, আর হচ্ছে দ্রাঘিমাংশগত দিক থেকে হচ্ছে পূর্ব। তাহলে ভারত হচ্ছে উত্তর পূর্ব দিকে অবস্থিত। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এবার যদি ভালো করে একটু দেখো যে কি উত্তরে যে রয়েছে সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 6 মিনিট, কিন্তু এটা ভারতবর্ষের মূল ভারত কথাটার মানে হলো, আমি যে ভারতের মানচিত্রটা আঁকাই, আশা করছি বুঝাতে পারছি। আর একটু ভালো করে আঁকানো যাবে পরে, অসুবিধা নেই। এই জায়গাটাতে তোমার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তো 8 ডিগ্রি 4 মিনিট বলতে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট হচ্ছে কি নর্থ। আর 37 ডিগ্রি, ওই যে 37 ডিগ্রি 6 মিনিট কোনটা, এইটা 37 ডিগ্রি 6 মিনিট কি নর্থ। কিন্তু আমাদের ভারতের ভূখণ্ডের সাথে কিন্তু আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা হচ্ছে কত, 6 ডিগ্রি 45 মিনিট। এটা হচ্ছে কি নর্থ, ঠিক আছে, ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে আরও দুটো অংশ, এটা দুটোই পূর্ব দিকে।
সব থেকে পূর্ব দিকে লাস্টের দিক থেকে হচ্ছে 68°7'। এটা কি ইস্ট, এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালমতি, এটা গুজরাটে অবস্থিত। আর একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে 97° কত 25' কি পূর্ব, এটা হচ্ছে কিবিথু, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। তাহলে আশা করি এই যে অবস্থানগুলো তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে দেখো লেখা আছে বিশ্বের সব থেকে সপ্তম বৃহত্তম রাষ্ট্র। তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সপ্তম বৃহত্তম রাষ্ট্র আমি কিছুক্ষণ আগেই বলেছি। আরও তোমাদেরকে কিছু তথ্য অ্যাড করে দিচ্ছি। সেই তথ্যগুলো হচ্ছে কি, বিশ্বের মধ্যে সব থেকে বেশি বড় রাষ্ট্রের নাম হচ্ছে কি রাশিয়া, ঠিক আছে। দ্বিতীয় সব থেকে বড় নাম হলো যে হচ্ছে কি কানাডা, তৃতীয় হচ্ছে কি চীন, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং সর্বশেষ সপ্তম নম্বর হচ্ছে কে ভারত। তো তার আগের ছটাও আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর হচ্ছে মোট আয়তন। তুমি যদি আয়তন দেখো ভারতবর্ষে, তা কত আয়তন আমাদের সবসময় স্কোয়ার কিলোমিটার হয়, স্কোয়ার কিলোমিটার আছে মানে হচ্ছে বর্গ কিলোমিটার। এবং এটা হচ্ছে এই যে দেখো লক্ষ্য করো কত 3, 5, 6, 7 অর্থাৎ 32,87,263 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে কি ভারতের আয়তন। এবার যদি ভারতে তুমি যদি উত্তর দক্ষিণে তুমি যদি এটাকে যদি উত্তর দক্ষিণে যদি তুমি যদি করো, যদি দেখো তাহলে দেখতে পাবে, দেখো উত্তর দক্ষিণ বিস্তার জায়গা 32-14 অর্থাৎ এটা যদি উত্তর হয়, উত্তর আমি এটার নাম কি বললাম তোমার হচ্ছে ইন্দিরা কল, ঠিক না। তো এই যে ইন্দিরা কল, আর এটা হচ্ছে কি কন্যাকুমারী। তো আমার কথা হচ্ছে এই ইন্দিরা কল থেকে কন্যাকুমারী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত 3200 কত 14। আর এটা হচ্ছে গুয়াহাটি থেকে কিবিথু, এই জায়গাটার নাম হচ্ছে কিবিথু, আর এই জায়গাটার নাম হচ্ছে গোহারমতি। তো এটা হচ্ছে পূর্ব পশ্চিম, এবং পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য হচ্ছে কত 2933 কিলোমিটার, অর্থাৎ 2933 কিলোমিটার হলো। তারপরে দেখো এখানে লেখা রয়েছে স্থলভাগের পরিসীমা কত, স্থলভাগের পরিসীমা এই তোমার হচ্ছে 15,200 কিলোমিটার। আমাদের যে স্থলভাগ রয়েছে, স্থলভাগ এই গুজরাট থেকে শুরু করে একদম বিস্তীর্ণ যে অঞ্চলের স্থলভাগ রয়েছে তার যদি সীমানা দেখো তাহলে হচ্ছে প্রায় 15,200 কিলোমিটার। আর হচ্ছে উপকূলের সীমানা হচ্ছে কত তোমার হচ্ছে 7,517। তো 7,517 বলতে এই যে গুজরাটের এখান থেকে শুরু করে মহারাষ্ট্র হয়ে কর্ণাটক হয়ে কেরালা গোয়া অবশ্যই রয়েছে, আর এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হয়ে এই যে বিস্তীর্ণ অঞ্চলটা রয়েছে, ঠিক আছে। আবার ফের এইদিকে দেখবে কি আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এদিকে হচ্ছে লাক্ষাদ্বীপ পুঞ্জ। আমরা যদি বিস্তীর্ণটা দেখি তা কত কিলোমিটার আসবে তোমার হচ্ছে 7,517 কিলোমিটার। আশা করি আমি তোমাদেরকে এই যে পিপিটির যে এই অংশটা রয়েছে আশা করি সবগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এটা যখন হয়ে গেল তারপর নেক্সট আমরা যাব তার পরেরটা দেখো কি আছে। আমি যে কন্টেন্টটা তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম কিছুক্ষণ আগে নিজে থেকে, সেটা দেখো এখানে ছবি করে করা আছে। তো কি ধরনের ছবি দেখো, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট কত, ইন্দিরা পয়েন্ট কত দেখো 6°45'। এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। দেখো এখানে লক্ষ্য করো কন্যাকুমারী কত 8°4'। লক্ষ্য করো 7°6'। এই জায়গাটা আমি নাম বলে দিয়েছিলাম ইন্দিরা কল। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে কি এই যে এই জায়গাটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম 68° সামথিং। এই জায়গাটা হচ্ছে গোহারমতি, এবং এটা দেখো 97°25। এটা হচ্ছে কি তোমার হচ্ছে কিবিথু, ক্লিয়ার। আচ্ছা, কিছুক্ষণ আগে এই যে ডিস্টেন্সটা বলছিলাম, দেখো এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে উত্তর দক্ষিণের ডিস্টেন্স, এটা হয়ে গেল কি পূর্ব পশ্চিমের ডিস্টেন্স, ক্লিয়ার। আচ্ছা, ভারতকে কেন্দ্র করে দেখো লক্ষ্য করে এটা দিয়ে একটা রেখা গেছে, এর নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখার মান কত তোমার হচ্ছে 23°30' পূর্ব। তো এই কর্কটক্রান্তি রেখার যে রাজ্যগুলো দিয়ে গিয়েছে সেই রাজ্যগুলো সম্বন্ধে আমরা জানবো। এটা কিন্তু পরীক্ষাতে আসেও খুব কি এটা হচ্ছে গুজরাট, দেখো লক্ষ্য করো কিছুটা হচ্ছে কি রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। আমরা যদি তার টোটাল করি তাহলে কত হলো 1 2 3 4 5 6 7 8 9 8, ঠিক আছে। তার মানে হচ্ছে টোটালে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা কটা রাজ্য দিয়ে গেছে, 8টা রাজ্য দিয়ে গেছে। এবং স্পষ্ট করে দিই যে অনেকে ভাবে যে উত্তরপ্রদেশ দিয়ে গেছে, কিন্তু বাস্তবে উত্তরপ্রদেশ দিয়ে যায়নি। সব থেকে কম যেটা দিয়ে গেছে তার নাম হচ্ছে রাজস্থান, আর সব থেকে বেশি যদি কারোর মধ্যে দিয়ে গেছে তার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, হলো।
তো আশা করি কর্কটক্রান্তি রেখার ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা যে জিনিসটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে দেখো এই যে তোমার হচ্ছে কি আমাদের প্রমাণ সময়ের সময়টা, অর্থাৎ যেটাকে আমরা কি বলছি তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড মেডিয়ান অফ তোমার হচ্ছে ইন্ডিয়া, এর মান কত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আচ্ছা, তো এটা তো দ্রাঘিমা রেখা সবাই বুঝতে পারছো, এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রমাণ দ্রাঘিমা রেখা। তো প্রমাণ দ্রাঘিমা রেখা যে যে রাজ্য দিয়ে গেছে সেই রাজ্যগুলোর নাম হচ্ছে দেখো উত্তরপ্রদেশ, হ্যাঁ উত্তরপ্রদেশের পর হচ্ছে কি ছত্তিশগড়, ছত্তিশগড়ের পর হচ্ছে তোমার হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, আর এদিকে কিছুটা হলেও হচ্ছে মধ্যপ্রদেশ, অর্থাৎ 5টা রাজ্য দিয়ে গেছে, 5 স্টেট, ঠিক আছে। তো স্যার আমার কথা হচ্ছে কোন কোন রাজ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, কোন কোন রাজ্য থেকে প্রমাণ সময় দিয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু আসতে পারে। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এই মানচিত্রটাতে আরও কতগুলো জিনিস তোমাদেরকে আমি একটু বুঝাবো। যেমন হচ্ছে দেখো আমি আগে এই জিনিসটাকে ক্লিয়ার করি, তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে এই মানচিত্রে দেখো ভারতের এদিকে কি রয়েছে, বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল কথাটা মানে হচ্ছে বঙ্গোপসাগর। এটা কোন দিক, ভারতের তার হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। ভারতের দক্ষিণ পশ্চিম দিকে কি রয়েছে, আরাবিয়ান সি। আরাবিয়ান সি কথাটা মানে হচ্ছে কি আরব সাগর। এই আরব সাগর এবং বঙ্গোপসাগর দুটো হচ্ছে ভারত মহাসাগরের অংশ। দেখো নিচের দিকে ভারত মহাসাগর রয়েছে, এবং এটা গিয়ে যে জায়গাটায় মিশছে সেই জায়গাটার নাম হচ্ছে কি মান্নান উপসাগর। তো মান্নান উপসাগর জায়গাটার নাম এখানে লেখা নেই, কিন্তু দেখো এখানে পর্ক অফ স্ট্রিট রয়েছে, যেটা হচ্ছে কি এই যে তোমার হচ্ছে মান্নান উপসাগরের একটা অংশ, যেটা ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছেদ করেছে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে যে জিনিসটা তাহলে মোটামুটি এখানকার সম্বন্ধে আমাদের অল্প অল্প করে জানা হয়ে গেল। তবে একটা জিনিস, বঙ্গোপসাগরের মধ্যে আমাদের বিস্তীর্ণ যে দ্বীপপুঞ্জ রয়েছে তার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং আরব সাগরের মধ্যে বিস্তীর্ণ যে দ্বীপপুঞ্জ রয়েছে সেটা হচ্ছে কি লাক্ষা দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখান থেকে কিন্তু এবার আমরা টপিকটাকে মানে এবার চেঞ্জ করছি। আচ্ছা, নেক্সট পরবর্তীতে আমরা যে জিনিসটাকে করব সেটা কি দেখো, লক্ষ্য করো যে হচ্ছে কি আমাদের এবার এই সীমানাগুলো সম্বন্ধে, যেগুলো অলরেডি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম, আবার সেই জিনিসটাকে এবার এখানে আমরা একটু রিপিট করে নেবো, তাহলে তোমাদের রিপিটও হয়ে যাবে আর তার সাথে সাথে পড়াটা মাথাতেও থাকবে। চলো কি সম্বন্ধে আমরা জানবো। দেখো এখানে কতগুলো জিনিস পড়া রয়েছে। দেখো যেমন ভারতের উপকূল সীমানা ভারতবর্ষে কোন দিকে আছে, যেমন দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। দেখো কি স্যার, আমরা যদি এটা যে মানচিত্র বলি তাহলে এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তারপর এটাকে আরও যদি করি তাহলে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, আর হচ্ছে উত্তর পশ্চিম হলো। তো এর মধ্যে থেকে দক্ষিণ পশ্চিম তো স্বাভাবিক এই দিকটা, তাহলে এই দিকটা কোথায়, ভারতের এই দিকটা। তো এইদিকে কি আছে আরব সাগর। আশা করি বুঝাতে পারলাম। তারপর যে দক্ষিণ পূর্ব তো স্বাভাবিক দক্ষিণ পূর্ব এই দিকটা, তাহলে এই দিকটা মানে এটা, তাহলে এটা হয়ে গেল কি বঙ্গোপসাগর। তারপর হচ্ছে কি দক্ষিণ দিকে ভারত মহাসাগর স্বাভাবিক, এই দিকটা থেকে কি আছে তাহলে ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর। আশা করি বুঝাতে পেরেছি। দক্ষিণতম বিন্দু হচ্ছে কি কন্যাকুমারী। তো কন্যাকুমারী অলরেডি আমরা জানি, এখানে আমি কিছুক্ষণ আগে মানচিত্র দেখিয়েছি তোমাদের, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে কোথায় আছে, ভারত মহাসাগরে রয়েছে হলো। আচ্ছা, দ্বীপপুঞ্জ ভারতবর্ষে কে আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। আর আমরা এটাও জানি এটা ছাড়াও আরব সাগরে রয়েছে লাক্ষা দ্বীপপুঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দক্ষিণতম বিন্দু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইন্দিরা পয়েন্ট, আমি কিছুক্ষণ আগে বলেছি, এবং এটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট। কি 6 ডিগ্রি 45 মিনিট কি উত্তর, তো কি উত্তর দিকেই অবস্থান না। আর এটা নিরক্ষরেখা, ভারতবর্ষের নিরক্ষরেখা সব থেকে কাছের অংশ হচ্ছে এটা মাথা রাখবে ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি দ্বীপ রাষ্ট্র। এবার এটা ছাড়াও ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী যে দ্বীপ রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো কি মালদ্বীপ, ভারতবর্ষের সব থেকে ছোট সীমানার দেশ। তারপর হচ্ছে কি শ্রীলঙ্কা, আর হচ্ছে ইন্দোনেশিয়া। এই তিনটের মধ্যে সব থেকে বড় দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া, আর সব থেকে ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। আশা করি বুঝাতে পেরেছি। তার পরবর্তীতে হচ্ছে আমরা পক প্রণালী এবং মান্নান উপসাগর সম্বন্ধে পড়ব। আমরা যদি ভারতের মানচিত্র যদি দক্ষিণটা আঁকাই, এই জায়গাটাতে অবশ্য আছে দেখো, তাহলে এটা হচ্ছে শ্রীলঙ্কা, আর এই জায়গাটা হয়ে গেল কি আমাদের ভারতের দক্ষিণ অংশটা। তো এই জায়গাটাতেই তোমার হচ্ছে কি পক প্রণালী রয়েছে। পক প্রণালী কোনটা, এই জায়গাটা হচ্ছে পক প্রণালী। পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে দুভাগে ভাগ করেছে। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ক্লিয়ার? এর পরবর্তীতে দেখো তোমার হচ্ছে মান্নান উপসাগর। তো মান্নান উপসাগর হচ্ছে কিছুক্ষণ আগে বললাম যে কি এই পক প্রণালী গিয়ে যেখানে গিয়ে মিশছে সেই জায়গাটার নাম মান্নান উপসাগর। ক্লিয়ার?
তার মান্নান উপসাগর হচ্ছে ভারতের নিম্নবর্তী এবং হচ্ছে শ্রীলঙ্কার পশ্চিমতম অংশ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি পরবর্তী অ্যাকশনে যাচ্ছি। দেখো তার পরবর্তীতে কি রয়েছে, তার পরবর্তীতে রয়েছে যে ভারতের যে মানে সৃষ্টি সেটা কিভাবে হয়েছে তার একটা ছোটোখাটো ভূতাত্ত্বিক বিকাশ সম্বন্ধে দেওয়া রয়েছে। তো চলো সবার প্রথমে আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি তোমাদেরকে মাথায় রাখতে হবে ভারত হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। কিসের অংশ? গন্ডোয়ানা ল্যান্ডের। দেখো এই কথাটা এখানে লেখাও আছে গন্ডোয়ানা ল্যান্ডের। কিন্তু আমাদেরকে এটা জানতে হবে ভারত গন্ডোয়ানা ল্যান্ডের অংশ কিভাবে আস্তে আস্তে মুভমেন্ট করেছে। ঠিক আছে? আচ্ছা ভারতের এখানে আমি দেখো লক্ষ্য করো, আমি তোমাদের একটা ছোট্ট করে এখানে আঁকালাম। এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা হচ্ছে ভারতবর্ষ এই তোমার হচ্ছে একটা মহাদেশ। হ্যাঁ, বিশ্বের মধ্যে যে 7টা মহাদেশ রয়েছে তার মধ্যে থেকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। স্যার হঠাৎ করে আফ্রিকা কেন আঁকালেন? তার পিছনে কারণ হচ্ছে এই আফ্রিকা এবং ভারত কোনো এক সময় গন্ডোয়ানা ল্যান্ডের একসাথে অংশ ছিল। দেখবে আফ্রিকার যদি মানচিত্রটা দেখো তো দেখবে এই জায়গাটাতে মাদাগাস্কার রয়েছে। ঠিক আছে? এই মাদাগাস্কার এবং তোমার হচ্ছে কি কি আফ্রিকা, এই দুটোর মাঝে যে অংশটা সেটা হলো ভারত। অর্থাৎ ভারত আগে কিন্তু এই অংশটাতে ছিল। আর আমরা যদি একটু ভালো করে দেখি ঠিক এই জায়গাটাতে ছিল হচ্ছে কি হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, তারপর হচ্ছে কি ভারত এবং আফ্রিকা, এগুলো সব হচ্ছে একটা ল্যান্ডেরই অংশ এবং দ্যাট ইজ কল হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। বিশ্বের মধ্যে যে প্রাচীন যে স্থলভাগ রয়েছিল প্যানজিয়া, সেই প্যানজিয়া প্রথমে প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ হয়। একটার নাম হচ্ছে কি একটার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড এবং একটার নাম হচ্ছে কি আঙ্গারা ল্যান্ড। তো আঙ্গারা ল্যান্ড তো উপর দিকে গেছিল, গন্ডোয়ানা ল্যান্ডটা নিচে মুভমেন্ট করেছিল। সেই গন্ডোয়ানা ল্যান্ডের একটা অংশের নাম হচ্ছে কি তোমার হচ্ছে ভারত। এবং ভারত কোথায় ছিল? এই জায়গাটাই ছিল। অর্থাৎ আজকে যে জায়গাটা হচ্ছে মাদাগাস্কারের জায়গা সেটা ভারত ছিল, কিন্তু প্লেট মুভমেন্টের কারণে এখান থেকে ভারত মুভমেন্ট হতে শুরু করে। এবং ভারত যে মুভমেন্ট হতে শুরু করে সেটা কোন দিকে? তাহলে স্বাভাবিক উত্তর পূর্ব দিকে। এবং দেখো ওই মুভমেন্টটাই ভারতকে এই জায়গাটাতে নিয়ে গেছে। আশা করি বুঝাতে পেরেছি। এবং ইউরেশিয়ান প্লেট যেটা হচ্ছে আঙ্গারা ল্যান্ডের অংশ, যেটা আজকের দিনে চীনের অংশ, তার সাথে যুক্ত হয় এবং যুক্ত করতে গিয়ে এই জায়গাটাতে ভারতও মুভমেন্ট করে এবং এই জায়গাটাতে হিমালয় পর্বত সৃষ্টি করেছে। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো তাহলে প্রাচীন মহাদেশীয় একটা প্লেট যার নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, এবং এই গন্ডোয়ানা ল্যান্ডের উপরে ভিত্তি করেই তোমার হচ্ছে ক্রিটিসিসাস যুগে তোমার হচ্ছে কি হয়েছিল, এই ভারতীয় পাতটা মুভমেন্ট করতে শুরু করেছিল। ঠিক আছে? এবং বর্তমান এই জায়গাটায় এসছে। এবং এই যে মুভমেন্ট হচ্ছে বলছে উত্তর দিকটাতে, সেটা কত সেন্টিমিটার? প্রায় 15 সেন্টিমিটার, অর্থাৎ বছরে 6 ইঞ্চি করে। এমনকি এখনও মুভমেন্ট হচ্ছে। আর যেহেতু এখনও মুভমেন্ট হচ্ছে সেই কারণে এখনও হচ্ছে কি আমাদের যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে সেটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে? তো অ্যাক্টিভ আছে বলেই তো হিমালয় পার্বত্য অঞ্চলে এখনও কি হচ্ছে, মাঝে মধ্যেই ভূমিকম্প হয়। আমরা কিছুদিন আগে দেখেছি নেপালে ভূমিকম্প হয়েছে। সে ভূমিকম্প ভয়ঙ্কর হয়েছিল এবং নেপালে বেশ কিছু মানুষ মারা গেছিল। কি ঠিক না? তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি যে ভারতের ভূতাত্ত্বিক বিকাশ কোন দিক থেকে কোন দিকে গেছে। তো ভারত আজকে যে জায়গাটায় রয়েছে সেটা কিন্তু সেই জায়গায় ছিল না। ঠিক আছে? ভারত হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। ক্রিটিসিসাস যুগের পর থেকে এটা মুভমেন্ট হয় এবং উত্তর পূর্ব দিকে মুভমেন্ট করতে করতে লরেশিয়ার সাথে হচ্ছে যুক্ত হয় এবং হিমালয় পর্বতের সন্ধিক্ষণে ভারতের বর্তমান অবস্থান রয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। এর পরবর্তী যদি আমরা দেখি সেটা কিভাবে রয়েছে। ভারতে এবার আমরা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে কিছুটা জানবো। ক্লিয়ার? কি কি লেখা রয়েছে দেখো, লক্ষ্য করেছো এখানে ভারতবর্ষের বর্তমান রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে লেখা রয়েছে। বর্তমান কটা রাজ্য রয়েছে তাহলে ভারতে এখন 28টা রাজ্য রয়েছে। কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তোমার হচ্ছে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো চলো আমরা উপর থেকে সেইগুলো সম্বন্ধে আমরা জানতে থাকি। সবার প্রথমে যার সম্বন্ধে জানবো সেগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে। কটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে স্যার? 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কি কি? নাম্বার 1 হচ্ছে কি লাদাখ। আজকের দিনে ভারতবর্ষের সব থেকে বড় যদি কেন্দ্রশাসিত অঞ্চল কেউ হয় তার নাম হচ্ছে লাদাখ। এবং এই লাদাখের তোমার হচ্ছে ক্যাপিটালের নাম হচ্ছে কি লে। তারপর হচ্ছে জম্মু কাশ্মীর। ঠিক আছে? জনবহুল অধ্যুষিত অঞ্চলকে এটাকে ভাগ করা হয়েছিল 2019 সালে, তো সবাই জানো। এবং এর রাজধানী কিন্তু দুটো, একটার নাম হচ্ছে কি স্যার তোমার হচ্ছে শ্রীনগর, আর একটার নাম হচ্ছে জম্মু। তো এই হলো তোমার হচ্ছে কি দুটো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের পর লক্ষ্য করবে এই জায়গাতে চণ্ডীগড় বলে একটা রয়েছে, সেটাও একটা কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে? চণ্ডীগড়ের রাজধানীর নাম হচ্ছে চণ্ডীগড়। তারপরে 3টের পর হচ্ছে কি দেখো এই যে দমন, দিউ,
তারপর হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে দাদরা নগর হাভেলি, ঠিক আছে। এই তিনটা এখন যুক্ত হয়ে গেছে 2020 সালে, হ্যাঁ, এবং তিনটা যুক্ত হয়ে একটা নাম হয়ে গেছে যে দমন দিউ দাদরা নগর হাভেলি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এর এখন রাজধানীর নাম হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে সিলভাসা। এরপরে হচ্ছে গিয়ে কি, এরপরে হচ্ছে গিয়ে কি লাক্ষাদ্বীপ, ঠিক না। তো লাক্ষাদ্বীপ হচ্ছে একদম হচ্ছে আরব সাগরের একটা দ্বীপপুঞ্জ, এবং এটা হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এবং এই রাজধানীর নাম হচ্ছে কি কাভারহাত্তি। আচ্ছা, এই দিক থেকে কটা হলো তাহলে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 হলো। আচ্ছা, নাম্বার 6, 7, 8 আরও তিনটে রয়েছে। যেমন একটা রয়েছে কি পন্ডিচেরি। পন্ডিচেরি অবশ্য আবার ফের মাথায় রাখবে যে 4টে জায়গাকে নিয়ে পন্ডিচেরি রয়েছে। কি কি 4টে জায়গা? একটার নাম রয়েছে তোমার হচ্ছে ইয়ানাম পন্ডিচেরি, এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। একটার নাম হচ্ছে পদুচেরি, এটা তামিলনাড়ুতে রয়েছে। একটার নাম হচ্ছে কারিকল, ঠিক আছে, এটাও তোমার হচ্ছে কোথায় রয়েছে? কোথায় রয়েছে? তোমার হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। আর একটা মাহে, এটাও তোমার কোথায় রয়েছে? তোমার হচ্ছে কেরালাতে রয়েছে। এই 4টাকে একসাথে করে রাজধানী হচ্ছে কি মাহে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি। এরপরে হচ্ছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে, এটা অনেকটাই দূরে রয়েছে। আমরা কিছুক্ষণ আগে ইন্দিরা পয়েন্ট পড়তে গিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সম্বন্ধে আমরা জেনেছি। তো সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে কি তোমার হচ্ছে আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল, এবং এই কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীর নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার। তবে মাথায় রাখবে এখন রাজধানী চেঞ্জ হয়ে গেছে, পোর্ট ব্লেয়ার লেখা রয়েছে। বর্তমানে এর নাম হচ্ছে বিজয়াপুরম। কি নাম বললাম? বিজয়াপুরম। আশা করি বুঝাতে পেরেছি। তো এই যে যতগুলো আমরা এখানে নাম বললাম, এগুলো হচ্ছে কি কেন্দ্রশাসিত অঞ্চল হলো। এরপরে আমরা যার সম্বন্ধে আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে বলতে হবে, তার নাম হচ্ছে কি তোমার হচ্ছে নিউ দিল্লি বা দিল্লি হলো। তো এটা কেন্দ্রশাসিত অঞ্চল আর আমাদের জাতীয় রাজধানীও। আশা করি বুঝাতে পেরেছি। এবার হচ্ছে গিয়ে কি আমাদের 28টা রাজ্য সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। 28টা রাজ্য কী কী স্যার? চলো, প্রথম হচ্ছে হিমাচল প্রদেশ, রাজধানী সিমলা। তারপর হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা, এর রাজধানী হচ্ছে চণ্ডীগড়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি, চণ্ডীগড় এমন একটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে কি 3টে রাজধানী। কি কি? একটা পাঞ্জাব, একটা হরিয়ানা, একটা চণ্ডীগড়। কারণ চণ্ডীগড় কিছুক্ষণ আগে আমরা জেনেছি একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর হচ্ছে কি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানীর নাম হচ্ছে দেরাদুন, ঠিক আছে। উত্তরাখণ্ডের সম্বন্ধে বলে দিই, আজকের দিনে একটা রাজধানী নেই, 2টা রাজধানী রয়েছে, ঠিক আছে। আচ্ছা, হিমাচল প্রদেশেরও একটা রাজধানী নেই, 2টো রাজধানী রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে কি রাজস্থান, ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য, এর কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে জয়পুর। উত্তরপ্রদেশ, ভারতবর্ষের মধ্যে জনবহুল সবথেকে বড় রাজ্য, এর রাজধানীর নাম হচ্ছে কি লখনৌ। তারপর হচ্ছে গুজরাট, গুজরাটের রাজধানীর নাম হচ্ছে কি গান্ধীনগর। তোমার মাথায় রাখবে মহাত্মা গান্ধীর এলাকা হলো। তারপর হচ্ছে কি মহারাষ্ট্র। মহারাষ্ট্র হচ্ছে কি তোমার হচ্ছে রাজধানীর নাম হচ্ছে মুম্বাই, ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী, ঠিক আছে। তারপর হচ্ছে গোয়া, ভারতবর্ষের সবথেকে ছোট রাজ্য, রাজধানীর নাম হচ্ছে পানাজি। কর্ণাটক, রাজধানীর নাম হচ্ছে ব্যাঙ্গালোর, ভারতবর্ষের হাইটেক সিটি। তারপর হচ্ছে কি কেরালা। কেরালার রাজধানীর নাম হচ্ছে তিরুবনন্তপুরম। তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে কি চেন্নাই। তারপর হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী, এখানে দেওয়া রয়েছে, কিন্তু বাস্তবে এখন বর্তমানে হচ্ছে বিশাখাপত্তনম হলো। তারপর হচ্ছে কি তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানীর নাম হচ্ছে কি হায়দ্রাবাদ। চণ্ডীগড়, চণ্ডীগড়ের রাজধানীর নাম হচ্ছে কি রায়পুর। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে ভূপাল। মাথায় রাখবে যতগুলো রাজধানী রয়েছে সব থেকে একদম মধ্য দিকে রয়েছে মধ্যপ্রদেশ, এবং সব থেকে মধ্য রাজধানীর নাম হচ্ছে কি ভূপাল। উড়িষ্যা, ভারতবর্ষের একদম সব থেকে হচ্ছে স্টেবল রাজ্য, এবং তার রাজধানীর নাম হচ্ছে কি ভুবনেশ্বর। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানীর নাম হচ্ছে রাঁচি। বিহারের রাজধানীর নাম হচ্ছে পাটনা। পশ্চিমবঙ্গ তো আমরা জানি কলকাতা। সিকিম পরে 1975-এ ভারতের সাথে যুক্ত হয়, এবং রাজধানীর নাম হচ্ছে গ্যাংটক। আচ্ছা, এটা ছাড়াও আরও 7 সিস্টার রয়েছে। 7 সিস্টারের নাম কি? একটা হচ্ছে আসাম, আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। তারপর হচ্ছে মেঘালয়, মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং। তারপর হচ্ছে কি মিজোরাম, মিজোরামের রাজধানীর নাম হচ্ছে আইজল। তারপর ত্রিপুরা, রাজধানীর নাম হচ্ছে আগরতলা। মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। আর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। তো আশা করি প্রতিটা রাজ্য এবং তার যে ক্যাপিটাল, তার সম্বন্ধে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রতিটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল যে রয়েছে, তার যে ক্যাপিটাল, তার সম্বন্ধে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা যে স্লাইড রয়েছে তার সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, এই স্লাইডে আমাদের হচ্ছে ভারতের সাথে যে আমাদের যে সীমানাতে কোন কোন দেশ রয়েছে তার সম্বন্ধে এখানে লেখা রয়েছে। তো মাথায় রাখবে ভারতের সাথে যে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো সম্বন্ধে এখানে আমরা জানবো। যেমন এই রাজ্য বলছি, সরি দেশ। কি কি দেশ? ভারতের সাথে সীমানাতে রয়েছে হচ্ছে পাকিস্তান। ভারতবর্ষের সাথে সীমানাতে কে রয়েছে? তোমার হচ্ছে পাকিস্তান। আশা করি বুঝাতে পারছি। তো পাকিস্তান, তো এই পাকিস্তানের সাথে ভারতের সীমানা কত? তোমার হচ্ছে 3323 কিলোমিটার পাকিস্তানের সাথে সীমানা হলো।
তারপরে দেখো ছোট্ট আফগানিস্তানের সাথে সীমানা রয়েছে এবং সীমানা কত রয়েছে 106 কিলোমিটার। ঠিক আছে, ভারতবর্ষের সাথে সবথেকে কম সীমানা যদি কোনো দেশের হয় তো তার নাম হচ্ছে আফগানিস্তান, হলো। আচ্ছা, তারপর হচ্ছে ভারতের সাথে চীনের সীমানা রয়েছে, সেটা হচ্ছে কত 3488 কিলোমিটার, এবং এটাকে ম্যাকমোহন লাইন বলে সম্পূর্ণটাকে। ঠিক আছে, কি বলা হয়? ম্যাকমোহন লাইন। ভারতের সাথে নেপালেরও সীমানা রয়েছে এবং সেই সীমানা হচ্ছে কত 1751 কিলোমিটার। এই ভুটানের সাথেও সীমানা রয়েছে কত 699 কিলোমিটার। মায়ানমারের সাথে দেখো সীমানা রয়েছে কত রয়েছে তোমার হচ্ছে 1643 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, ভারতবর্ষের সাথে শ্রীলঙ্কা এবং তোমার হচ্ছে কি এখানে মালদ্বীপ বলে একটা দেশ রয়েছে, এর স্থলভাগের কোনো সীমানা নেই, জলভাগের সীমানা রয়েছে। তো এটাও মাথায় রাখতে হবে, ভারতবর্ষের সাথে স্থলভাগের সীমানা যে যে রাজ্যের রয়েছে শুধুমাত্র স্থলভাগের, সেগুলো কি কি? একটা নাম হচ্ছে কি পাকিস্তান, সরি শুধু স্থলভাগের হচ্ছে কে? একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে চায়না, একটা নেপাল, আর একটা ভুটান। কটা বললাম? 4টা, হলো। আচ্ছা, ভারতবর্ষের সাথে শুধুমাত্র জলভাগের সীমানা রয়েছে কটা রাজ্য দেশ? 2টা, একটা হচ্ছে কি মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। ক্লিয়ার? আর হচ্ছে ভারতবর্ষের সাথে স্থলভাগ এবং জলভাগ উভয়েরই সীমানা রয়েছে এই ধরনের দেশ রয়েছে 3টা কি কি? একটা হচ্ছে পাকিস্তান, দেখো পাকিস্তানের সাথে স্থলভাগের সীমানাও রয়েছে, দেখো গুজরাটের কাছাকাছি জলভাগেরও সীমানা রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের সাথে সীমানা রয়েছে, আর একটা হচ্ছে কি মায়ানমারের সাথে সীমানা রয়েছে, হলো। এই 3টা দেশের সাথে স্থলভাগেরও সীমানা রয়েছে, জলভাগেরও সীমানা রয়েছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম। ঠিক আছে, আচ্ছা, এবার এর মধ্যে থেকে সব থেকে বেশি সীমানা যদি কারোর সাথে রয়েছে সেটা হচ্ছে কি বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশের সাথে সীমানা হচ্ছে দেখো কত 4096 কিলোমিটার। ঠিক না? আর সব থেকে কম সীমানা রয়েছে কার সাথে? সব থেকে কম সীমানা রয়েছে আফগানিস্তানের সাথে, কত স্যার? কত 106 কিলোমিটার। আশা করি তোমাদেরকে এই জিনিসটা এই তথ্যগুলো বুঝাতে পেরেছি। ক্লিয়ার? নেক্সট, পরবর্তীতে আমরা যার সম্বন্ধে জানবো তার নাম হচ্ছে কি দেখো তোমার হচ্ছে যে কথাগুলো বললাম তারই সম্বন্ধে আমরা এখানে জানছি, আর অন্য কিচ্ছু নয়। যেমন হচ্ছে কি পাকিস্তানের সাথে আমাদের সীমানা কত? ঠিক আছে, পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তানের সাথে যদি সীমানা দেখো তাহলে হচ্ছে কি কত? এই দেখো 3323। আফগানিস্তানের সাথে যদি দেখো তো কত তোমার হচ্ছে 106। তারপর হচ্ছে চীনের সাথে যদি দেখো তো কত 3488। ঠিক না? আচ্ছা, মায়ানমারের সাথে হচ্ছে কত তোমার হচ্ছে 1643। বাংলাদেশের সাথে হচ্ছে 4097। অ্যাকচুয়ালি 4096, একটু যেহেতু বেশি আছে সেই জন্য 97 করে দিয়েছে। ঠিক আছে, নেপালের সাথে কত তো তোমার যে 1751। ঠিক আছে, তারপরে হচ্ছে কি মোটামুটি এতটা আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে তো বুঝতে পারছো তেমন সীমানা নেই, এটা তো পুরোপুরি জলভাগের সীমানা। আর এই জলভাগের সীমানাটাকে তুমি যদি টোটালটাকে যদি মানে পরিমাপ করো তো সেটা হবে কত 7516 কিলোমিটার। ঠিক আছে, 7516 কিলোমিটার। আচ্ছা, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, যদি আমাদের এখানকার শেষ সীমানা যদি লাক্ষাদ্বীপ হয় আর এখানকার হচ্ছে শেষ সীমানা হচ্ছে যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়, যদি আমরা জলভাগের সীমানাটা পরিমাপ করি তো সেই জলভাগ হচ্ছে ডিস্টেন্স কত তোমার হচ্ছে 2094 কিলোমিটার। ক্লিয়ার? আশা করি বুঝাতে পেরেছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, কিছু ভারতবর্ষের রাজ্য রয়েছে যেখানে তোমার হচ্ছে কি স্যার তোমার হচ্ছে নো বর্ডার অর কোস্ট, তোমার হচ্ছে 5 স্টেটস। আচ্ছা, 5টা স্টেটের যারা রয়েছে যাদের মানে হচ্ছে কি কোনো তোমার হচ্ছে বর্ডার তোমার হচ্ছে নেই, ইন্টারন্যাশনাল বর্ডার নেই। ক্লিয়ার? হ্যাঁ, তো আশা করি তোমাদেরকে এই যে এখানকার যে কনসেপ্টগুলো রয়েছে আশা করি বুঝাতে পেরেছি, এমন কোনো কঠিন কিছু নেই। একবার যদি দ্বিতীয়বার যদি রিপিট দেখো তাহলে কিন্তু নিজে থেকে বুঝতে পারবে যে কি হয়ে গেছে, এটা কিন্তু বোঝাটা কিন্তু অনেকটাই সোজা। পরবর্তীতে আমরা যে সম্বন্ধে জানবো সেটা হচ্ছে কার সম্বন্ধে? এই যে বাংলাদেশের সাথে যে সীমানা তার সম্বন্ধে আমরা এখানে জানবো। আচ্ছা, সবাই কিছুক্ষণ আগে তোমরা জানলে যে বাংলাদেশের সাথে আমাদের সীমানা হচ্ছে কত 4096, এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সীমানা যদি কারোর সাথে রয়েছে তো সেটা হচ্ছে কার সাথে? তোমার হচ্ছে বাংলাদেশের সাথে, নাকি? তো বাংলাদেশের সাথে ভারতবর্ষের সংবিধানের তোমার হচ্ছে কত 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, ছিটমহল হস্তান্তর হয়েছিল। কততম? 100তম সংবিধান সংশোধনী। তো সেই সময় ভারতের কিছু মানে তোমার হচ্ছে ছিটমহলের অংশ ছিল এবং হচ্ছে বাংলাদেশেরও ছিল, সেটা হচ্ছে একে অপরকে হস্তান্তর করে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ছিটমহল কি? ছিটমহল হচ্ছে এমন জায়গা যে জায়গাগুলোতে 1947-এর পর যখন আমাদের দেশ বিভাজন হয়েছিল, যখন এটা মানে বাংলাদেশটা পূর্ব তোমার হচ্ছে কি বলবো ওটাকে পূর্ব পাকিস্তান ছিল, তারপর কিছু কিছু জায়গা ইন্ডিকেট হয়ে যায় যাদের জায়গা অবস্থান করা সম্ভব হয়নি যে তারা হচ্ছে কার অংশ, পূর্ব পাকিস্তানের অংশ না ভারতের অংশ।
সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করা হয় 1971-এ বাংলাদেশ তৈরি হওয়ার পর, তারপরেও হয়ে ওঠেনি, ঠিক আছে। বলে কিছু কিছু জায়গা ছিল ভারতের মধ্যে তাদেরকে বা বাংলাদেশের মধ্যে তাদেরকে কিন্তু নাগরিকত্ব নিয়ে কনফিউশন ছিল যে তারা কোন দেশের নাগরিক। তো এই সমস্যার সমাধানের জন্য দুই দেশ একসাথে হয় এবং একসাথে হয়ে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কি যে কিছু কিছু ছিটমহল ভারতকে হস্তান্তর করা হয় এবং কিছু কিছু ছিটমহল বাংলাদেশকে হস্তান্তর করা হয় এবং এইভাবে তাদের স্থায়ী নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো এটাই হচ্ছে কি স্যার, ভারতের সাথে অবস্থিত ছিল হচ্ছে 51টা ছিটমহল আর বাংলাদেশের সাথে ছিল হচ্ছে কটা 111টা ছিটমহল। তো এই হলো ছিটমহল কনসেপ্ট। কোথায় কোথায় এই ছিটমহলগুলো রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে এখানে তার মানচিত্রটা দেওয়া রয়েছে। তার মধ্যে থেকে একটা বিখ্যাত ছিটমহলের নাম এখানে দেখো লেখা রয়েছে, তোমার হচ্ছে কি পাঞ্চগড় হলো, পাঞ্চগড় হলো। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে এলওসি সংক্রান্ত, মানে আমাদের যেটা জম্মু কাশ্মীরের সাথে রয়েছে। তো জম্মু কাশ্মীরের সাথে যেটা রয়েছে যদি দেখো তো দেখবে এখন তো জম্মু কাশ্মীর আর একটা নেই, বুঝতেই পারছো, এখন তো দুটো হয়ে গেছে। আমি যদি এটাকে যদি মানচিত্র অনুযায়ী দেখি, আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো, মোটামুটি ধরো এইভাবে করে আজকের দিন হচ্ছে কি যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কার অংশ লাদাখের অংশ। আর এটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল। আর দ্বিতীয় কোনটা স্যার, দ্বিতীয় এটা, এর নাম হচ্ছে কি তোমার হচ্ছে কি জম্মু কাশ্মীর। তো তোমাদের জানা উচিত যে পাকিস্তানের সাথে ভারতবর্ষের প্রথম যুদ্ধ হয়েছিল 1948 সালে এবং সেটা হচ্ছে কি পাকিস্তান এই কাশ্মীর হস্তান্তরকরণ নিয়ে। সেই সময় হরি সিংয়ের সাথে ভারতবর্ষের একটা চুক্তি হয়। তো সেই সময়ে 1948 সালের যুদ্ধতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে ইউএনও একটা লাইন তো তৈরি করে দিয়েছিল যার নাম হচ্ছে কি স্যার এলওসি মানে হচ্ছে লাইন অফ কন্ট্রোল। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। এই এলওসির কিছুটা অংশ আবার পাকিস্তান দিয়ে দিয়েছিল কাকে, তোমার হচ্ছে চীনকে, এবং এটা কত সালে দিয়েছে 1963 সালে। কিন্তু আবার তোমার হচ্ছে 1962-তে যখন ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়, সেই 62-র যুদ্ধের সময় ভারতের কিছুটা অংশকে চীন দখল করে নেয়। এটা সোডা সমভূমি অঞ্চল নামে পরিচিত এবং এর নাম হচ্ছে কি আকসাই চীন। কি নাম বললাম? আকসাই চীন। তো এই অংশটা আজকের দিনে চীনের আন্ডারে রয়েছে, কিন্তু স্যার আমাদের ভারতের অংশ, কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে। এই অংশটা হচ্ছে কার, তোমার হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তানের আন্ডারে রয়েছে, কিন্তু স্যার মাথায় রাখবে হরি সিং এর সাথে যা চুক্তি সেই অনুযায়ী এটা হচ্ছে কার অংশ, ভারতের অংশ। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো সেই সংক্রান্ত এখানে একটা ছবি রয়েছে এবং ছবি অনুযায়ী তাই লাইন অফ কন্ট্রোল বুঝতে পেরেছো, কতটা অংশ পাকিস্তান দিয়েছে চীনকে সেটা বুঝতে পেরেছো। আর তোমার যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার সাথে, আকসাই চীনের সাথে ভারতের, অর্থাৎ মিডলে যেটা রয়েছে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের পার্ট কত সালের অনুযায়ী, 1948 সাল অনুযায়ী, ঠিক আছে। তবে আমরা জানি এখন এটাকে দুভাগে ভাগ করে দিয়েছে ভারত সরকার। কি ভাগে? একটার নাম হচ্ছে কি জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটার নাম হচ্ছে লে ও লাদাখ। তো দেখো ওই সম্বন্ধে বলা আছে ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ন্ত্রণে এলওসি লাইন অফ কন্ট্রোল, আর ভারত চীন হচ্ছে কি এলএসি, এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে তো মোটামুটি আমাদের পিপিটির যে কাজ সেটা এখান থেকে শেষ হলো। তো আমরা আজকে ভারতের সাথে অবস্থান সংক্রান্ত যে বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আজকে আমরা যে বিষয়কে নিয়ে আলোচনা করলাম সেগুলো হচ্ছে কি তাহলে মূল যেটা হচ্ছে ভারতের সাথে সীমানা, আন্তর্জাতিক সীমানা, ভারতের রাজ্যের সীমানা, প্রতিটা রাজ্যের নাম, ঠিক আছে। এই বিষয়গুলোকে সম্বন্ধে আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কার সাথে কতটা কিলোমিটার সীমানা রয়েছে এবং কে কোন দিকে অবস্থিত, হ্যাঁ, স্থলভাগ কি, লাস্ট পয়েন্টগুলোর নাম কি, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো এটা ফার্স্ট এটা ভূগোলের প্রথম কন্টেন্ট। পরবর্তী কন্টেন্ট আসবে হচ্ছে কি ভারতবর্ষে এই যে রাজ্যগুলোর নাম বললাম 28টা রাজ্য এবং হচ্ছে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা তৈরি হলো কি করে। তো দ্বিতীয় ভিডিওতে আমরা সেই জিনিসটা জানবো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা জিনিস বারে বারে দেখবে, একবার দেখলে হয়তো খুব একটা বুঝতে পারবে না, আমি খুব দ্রুত বলছি। এটাকে যখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার দেখবে অটোমেটিক তোমার কিন্তু হচ্ছে কি পড়ার প্রতি একটু মনোযোগটা বাড়বে এবং পড়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এর সাথে সাথে তোমাদের কাছে যে এমসিকিউ বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে তোমাদেরকে দেখতে হবে যে এই কোশ্চেন্সগুলোকে ফেস করতে পারছো কিনা, তাহলে দেখবে অটোমেটিক এই চ্যাপ্টারটা তোমার কাছে অনেকটাই কভার হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি তোমাদেরকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ প্রথম ভিডিও দেখার জন্য।